গুড মর্নিং। আজকে হচ্ছে রোববার। তো রোববার গুড মর্নিং বলে তো দিলাম, কিন্তু এখন 12টা মানে ওই বাজে বাজে এরকম অবস্থা। তো সকালবেলা লুচি করে নিয়েছি। লুচি বলো পরোটা বলো, অল্প তেলে অল্প ঘিতে তোমার ওই কোল্ড প্রেস বাদাম তেল আর তার মধ্যে ঘি দিয়ে এই যে এরকমভাবে ভেজেছি। আজকে লুচিও ভাজিনি, মানে এগুলো অন্যদিন ফোলা ফোলা হয়, আজকে একদম কম তেলে পরোটা স্টাইলের এরকম করে ভেজেছি। তো এই ভেজে নিয়ে এসেছি, চাটা বসিয়েছি, লিকার চা খাবো। সকালবেলা ফল টল তো খাওয়া হয়েই গেছে, তারপর আমি বাজারে চলে গিয়েছিল, বাজার টাজার করে নিয়ে এলো। আর আমি ঘরের সমস্ত কাজ পুজো এগুলো সব সেরে ফেললাম। পুজো টুজো হয়ে গেলে না একটা শান্তি, স্নান পুজো ঘরের কাজ এগুলো হয়ে গেলে শান্তি। রান্না করতে করতে তো 2টো বাজবে, এত তাড়াতাড়ি রান্নায় হাতই দেবো না, কারণ খাবোই তো 4টে, 3:30 4টে এরকম সময় আমরা খাই লাস্ট খাবারটা। তো এখন ওর জন্য ভাবলাম একটুখানি এরকম ভেজে নিয়ে আসি। অনেক দিন আগে আমি এরকম লুচি বানিয়েছিলাম, রিসেন্টলি তো আমার খাওয়াই হয়নি। তো একজন আমাকে বলেছিলেন যে তুমি এরকম লুচি বানাও, তুমি কি গোল গোল লুচি বানাতে পারো না বলে এগুলো বানাও? তো এটা কখনো সম্ভব নয় যে কেউ গোল গোল লুচি বানাতে পারে না বলে সেরকম বানায়। আমি তো খাওয়ার চ্যানেলে কত দেখিয়েছি, গোল গোল ফোলা ফোলা লুচি নিয়ে খেতে বসেছি, খেয়েছি। তো যাই হোক, ওগুলো বাজে কথা, কারণ এতটাই বাজে কথা যে কেউ বানাতে পারে না, আমি এখন বানিয়ে বানিয়ে দেখাবো, প্রমাণ দেবো, তো সম্ভব নয়। কারণ এত খিদে পায় না সকালবেলা, আর একার হাতে আমি যখন করি ওই 2টো লুচি বানানোর জায়গায় আমার 5টা লুচি বানানো হয়ে যাবে। যে সময়টা নেবে গোল গোল লুচি 5টা বানানো হয়ে যাবে। তো ওই কারণে আমি গোল গোল লুচি একদমই বানাই না। খাবো দুজনে মিলে, বেশ শান্তিতে বসে লুচি খাবো, খেতে টেস্ট এক, ঝটাপট, মানে ওরকম বড় একটা লেচি করে নেব, কাটবো 4টে 5টা, যেরকম তুমি বড় লেচি করে নেবে সে অনুযায়ী তুমি কেটে নেবে। এ দেখো এটা যেমন ত্রিকোণ হয়েছে, এটা আবার এই যে মাঝখানে এই যে এরকম হয়েছে চৌকো। তো এইরকম খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে বানাও, তাড়াতাড়ি করে খাও। ওই গোল গোল লুচি একজন বানাচ্ছে, একজন বেলছে, আরেকজন ভাজছে, বা তার হাতে সময় আছে সে টপ 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 করে করছে, ও হয়। কিন্তু একার হাতে ওরকম ইচ্ছে করে না, যখন খুব খিদে পায় তখন ইচ্ছে করে না। আর এটা যে শিখে গেছি, এরম শিখে গেছি, এখন আর ওই গোল গোল লুচি খাওয়ার একদমই ইন্টারেস্ট হয় না। তাও আমি যখন ইটিং চ্যানেলে যখন নিয়ে বসি তখন ওরকম নিয়ে খাই। চাটা বসিয়ে এসেছি, লিকার চা খাবো। কালকে একটু বাঁধাকপি ছিল, কালকে একটু বাঁধাকপি রান্না করেছিলাম, তো একটুখানি রয়ে গেছে। আগের দিনে একটু এই যে বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটাও নিয়ে নিয়েছি, চাটা নিয়ে এলাম। এই যে লিকার টি, আচ্ছা দুধ চা নয়, এখন আজকাল না লিকার টি খেতে বেশি ইচ্ছা করছে। পুরো ক্রিসপি ক্রিসপি হয়ে গেছে। আজকে সকালবেলা টিভি খুলেছি, টিভিতে দেখাচ্ছে সব জামা কাপড় শাড়ি, প্রচুর শাড়ি, তার তলা থেকে চোর বেরোচ্ছে, চোর। এতদিন হয়তো মন্ত্রী ছিল, এখন চোর হয়ে গেছে, তাই না? মন্ত্রী তো ওটা। আমি দেখছি আর ভাবছি যে এতদিন আমাদের রাজ্যটা কাদের হাতে ছিল। সকালবেলা উঠে আরেকটা খবরও পেয়েছি, ফেসবুকে দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তেল তেল বেরোচ্ছে, মানে তেলের সন্ধান নাকি পাওয়া গেছে। সেটা শুনে আমি খুব মানে একদম হা হয়ে গেছি, সত্য মিথ্যে জানি না। কোথায় বলে অশোকনগর, আমি কোনো একটা জায়গায়, আমি কিন্তু পুরো হা হয়ে গেছি। যখন দেশ জুড়ে পুরো পৃথিবী জুড়ে তেলের সংকট, এত যুদ্ধ, এত সমস্যা, আমাদের কি হবে, কি হবে, আমাদের দেশের কি হবে, অন্য দেশ থেকে তেল আসবে কি না, জ্বালানি আসবে কি না, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাচ্ছে। ভাবো সব পশ্চিমবঙ্গেই। আমি আর চাটাকে দেখি, একদম লেবু দিয়েছি, লেবু দিয়ে চা, তোমার মানে দেখতে হবে না। যাই হোক, তো এগুলো দেখে না মনে হয় একটা জিনিস খুব ভাবছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন নিউজটা দেখেছি, দেখে একটা জিনিস খুব ভাবছি যে প্রকৃতি দেখো কি জিনিস। আমরা চিন্তা করি যে কি হবে কি না হবে, কিন্তু প্রকৃতির সব কিছু একদম সময় সময়, একদম টাইম।
তোমার জন্য কোন টাইমে কি উপযুক্ত প্রকৃতি জানে, আর কেউ জানে না। দু 2018 সালে যখন আমি কলকাতায় যাওয়ার জন্য মানে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, মানে একদম আমরা ঠিক প্রথমে তো কান্নাকাটি করিনি, প্রথমে আমরা প্ল্যান করছিলাম যে 2019-এর মধ্যে আমরা কলকাতায় চলে যাব, নিউটাউনেই থাকবো, কারণ ওখানেই অয়নের অফিস রয়েছে। তো নিউটাউনে অয়নের অফিস, ওখানটাতেই থাকবো, এটা আমরা ভেবেও নিয়েছি। ওখানেই ফ্ল্যাট কিনবো, সব প্ল্যান হয়ে গেছে। ফ্ল্যাট অয়ন দেখে নিয়েছে, গিয়ে কথা বলবে, সমস্ত কিছু প্ল্যান। তখন 18 সাল চলছে, হঠাৎ করে আমাদের বাড়িওয়ালা বললো উঠে যেতে হবে, আমাদের বাড়িটা এই মুহূর্তে আমাকে বিক্রি করতেই হবে। আপনি কিনে নিন ব্যাঙ্গালোরের বাড়ি, আপনি কিনে নিন, আর নাহলে আমাকে ওটা বিক্রির জন্য এক্ষুনি খালি করতে হবে, আমি আপনাকে 3 মাস টাইম দিচ্ছি। ববি কে দিন থা, ওটাও একটা সময়, যে সময় দেখেছিলাম না। তারপর আমরা ঠিক করলাম যে তাড়াতাড়ি করে সব কিছু করবো, তাড়াতাড়ি করে চলে যাব কলকাতায়। বাড়িতেও কথা হয়ে গেল, বাড়িতেও বলছে যে তোদের এত চিন্তা করছিস কেন, তোরা পরে ফ্ল্যাট কিনবি, আগে তোরা চলে আয়, বাড়িতে এসে ওঠ, এখানে থাকবি, থেকে ধীরে সুস্থে কথা বলে তারপরেতে ফ্ল্যাট কিনবি। বাড়ির লোক বলে দিল কলকাতায়, সব ঠিক হয়ে গেল যে ঠিক আছে, তাড়াহুড়ো করার কিছু নেই, গিয়ে কলকাতায় বাড়িতে উঠবো, তারপর ওখান থেকে আস্তে আস্তে ফ্ল্যাট কিনে নেবো। হঠাৎ করে অয়নের অফিসে পড়লো বাধা। এদিকে অয়নেরই আন্ডারে যে চাকরি করতো, সে চেন্নাই থেকে জয়েন করেছিল ব্যাঙ্গালোরে, তাই কোনোদিনও আসতেই হয়নি ব্যাঙ্গালোরে, মনে আছে প্রশান্ত? তাই কোনো আসতেই হয়নি ব্যাঙ্গালোরে, সে নিজের নেটিভে বসে কাজ করে গেছে। আমরাও সেটা দেখেই কিন্তু বেশি মানে ইন্সপায়ার হয়েছিলাম যে তাহলে আমরাও তাহলে চলে যাব ব্যাঙ্গালোরে। বসে থেকে ব্যাঙ্গালোরে কাজ করার কোনো দরকার নেই, আমি ওখান থেকে কাজ করে নেবো, অয়নও বললো। কিন্তু অয়নের যে উপরে যে ছিলেন, উনি হট করে অয়নের বেলা না বলে দিল, বললো না অয়ন, তোমাকে তো যেতে দিতে পারবো না, তুমি তো এখন খুব সিনিয়র পোস্ট হয়ে গেছো, তোমার এখানে থাকাটা খুব দরকার। অয়ন বলছে আমি ওখান থেকে করে নেবো, বলছে না মাঝে মাঝে তো মিটিং পড়ে, বাইরে থেকে আসবে সবাই। আর সেই সময় বিদেশ থেকে অয়নদের সব মেন এরা আসছিল, ম্যানেজাররা, ওরা বিদেশ থেকে আসছিল, সামনে বসে বসে মানে একদম সামনে থেকে মিটিং চলবে। অয়নের ফট করে বাধা পড়ে গেল। সে কি কান্নাকাটি সেই সময় আমি করেছিলাম, সত্যি বলছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এ কি হলো। সব ঠিক হয়ে গেছে, বাড়ির লোকও বলছে তোর এখানে চলে, এখান থেকে এসে তারপর তোরা নিউটাউনে ফ্ল্যাট কিনে নিবি। আমরা আবার দেখেও নিয়েছি ওই যে স্কাই ওয়াক, ওইখানে কিছুতেই যাওয়া হলো না। এখন দেখো, এখন ভাবি, তখন ঠাকুরকে মানে গালাগাল দিয়েছি। এখন ভাবি যদি আমি সত্যি 18 সালে কলকাতায় যেতাম না, আমি কলকাতায় ওই হাল দেখে এমনি মরে যেতাম। বলবে কেন, তোমার সাথে কি হতো? আমার সাথে কিছু হতো না, ওই দেখেই মরে যেতাম। এত অন্যায়, আমি কোনো অন্যায় আপোষ করতে পারি না, একদম না, অন্যায় সহ্যই করতে পারি না। একদম অন্যায় সহ্য করতে পারি না। চোখের সামনে কিছু দেখবো, অয়ন্ত বলে যদি সত্যি তুমি কলকাতায় যেতে, তুমি তো এতক্ষণে কার না কার সাথে ঝগড়া করতে, ঝামেলা হতো, খুব ক্যাচাল হয়ে যেত, খুব সমস্যা হয়ে যেত, তুমি তো অন্যায় সহ্য করতে পারতে না, খুব সমস্যা হয়ে যেত। চোখের সামনে ওই দেখা, বাপরে বাপ। কিন্তু প্রকৃতি সব কিছু জানে, কিছুতেই আমাকে যেতে দিল না। আমি সবসময় ভেবেছি আজ অব্দি কোনো কিছু করতে গেলে কোনোদিনও কোনো বাধা পাইনি। পেঁয়াজটা নিয়ে আসছি, দাঁড়াও। আজ পর্যন্ত কোনোদিনও কোনো কিছুতে আমি বাধা পাইনি, যা চেয়েছি জীবনে ঠাকুর আমাকে দিয়েছেন, যেটা করতে চেয়েছি করেছি। পন্ডিচেরিতে বসে বসে একদিন ঠাকুরের কাছে বলেছিলাম, ঠাকুর যদি ব্যাঙ্গালোরে কোনোদিনও চাকরি হয় অয়নের, আমার খুব ভালো লাগবে।
তার 3 থেকে 4 মাসের মধ্যে অয়নের ব্যাঙ্গালোরে চাকরি হয়ে গেছে। তো এমন কি করলাম, এমন কি অন্যায় করলাম যে আমি আমার নেটিভে ফিরতে পারবো না? এখন বুঝি যদি সত্যি তাই হতো কি হতো। আমি ওরকম, তাও তো আমি যখন কলকাতা যেতাম চারদিকে ওই ডাস্টবিন নোংরা দেখে আমি এমনি মর্মাহত হয়ে যেতাম যে এ কী অবস্থা, চারদিকের কি হাল করে দিয়েছে আমাদের সোদপুর পানিহাটি, কি নোংরা কি বাজে অবস্থা করে দিয়েছে। ওখানে যে আমার মায়েরা, আমার পরিবারের লোকেরা সবাই কত সমস্যায় ছিল, কষ্টে ছিল। যাই হোক, কথাটা সেটা না, কথাটা হচ্ছে সব কিছু হচ্ছে সময়। সঠিক সময় সঠিক জিনিস। সারা বিশ্ব জুড়ে যখন তেলের ক্রাইসিস, তেলের সমস্যা, জ্বালানি সমস্যা, তখন এরকম একটা নিউজ। চাটা দারুণ হয়েছে। এর জন্য আমি বলি যে তুমি তোমার চিন্তা কি করবে, তুমি তোমার চিন্তা কি নিয়ে বাঁচবে, তুমি শুধু কর্ম, শুধু কর্ম, কর্ম ছাড়া কিচ্ছু নেই। চিন্তা তো যে করার সে তোমার জন্য ভেবেই রেখেছে। সব কিছু নাকি ঘটেই গেছে, সব কিছু ঘটেই আছে, শুধু সঠিক সময়, সঠিক সময় সেটা সামনে বেরিয়ে আসবে। কালকে আমাদেরকে গল্প করছিলাম না যে আমাদের ওখানে মেলায় সব ছোটোবেলায় সব বন্ধুদের সাথে যেতাম, স্কুলের বন্ধুদের সাথে। আজ তারা কে কোথায় আছে সত্যি জানি না, কোনো খোঁজই নেই। কত বছর আমি বিয়ে করে বাইরে আছি, 17 বছর, বিয়ের পরের দিনই বাইরে চলে এসেছি। তারপর থেকে কোনো বন্ধু বান্ধবদের কোনো খোঁজই নেই। তাদের বিয়ে হয়েছে, তারা কোথায় আছে, কে কোথায় চলে গেছে। ইভেন ফেসবুকেও কিছু কিছু বন্ধুদের সাথে কোনো টাচ নেই। জীবন এরকমই হয়, তখন তারা খুব ইম্পর্ট্যান্ট ছিল, আজ নেই। আজ তারা স্মৃতিতেই রয়েছে, স্মৃতিতে ইম্পর্ট্যান্ট, জীবনে নয়। আমরা একটা সময় দেখবে ভাবি যে একে ছাড়া বা এটা ছাড়া আমার জীবনে চলবে না, আমি থাকতেই পারবো না। কিন্তু যখন সময় চলে যাবে না, সঠিক সময় তোমায় বুঝিয়ে দেবে যে না, একে ছাড়াও তুমি থাকতে পারবে। কোনো জিনিস খুব ইম্পর্ট্যান্ট তোমার কাছে, সেটা ছাড়াও তুমি বাঁচতে পারবে, পারবেই পারবে। তখন দেখবে তোমার জীবনে অন্য জিনিস ইম্পর্ট্যান্ট, অন্য জিনিস, অন্য কিছু। একটা সময় আমরা ব্যাঙ্গালোরে থেকে খাওয়া পড়ার জন্য কত করেছি, এটা খাওয়া পাচ্ছি না, ওটা খাবার পাচ্ছি না, লিচু পাচ্ছি না, আম পাচ্ছি না, ভালো ভালো তালের শ্বাস, এটা ওটা কিছুই খেতে পাচ্ছি না। কচুলতি তো ছেড়ে দাও, একটা ভালো মাছ পর্যন্ত খেতে পাচ্ছি না। কি অখাদ্য মাছ, কি বলবো। সব কিছু এখানে হচ্ছে সব বড় বড় দোকান, লিশিয়াস থেকে মাছ আনা হচ্ছে, আর তুমি তোমার মনের মতন কিছু দেখে কিছুই আনতে পারবে না। খাওয়া পড়া খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু 5-6 বছর ধরে সেই কষ্ট চলে গেছে। কিন্তু এখন দেখি কই আমাদের তো সেরকম খাওয়া দাওয়ার প্রতি সেরকম আর ন্যাক নেই। জীবনে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা সময় ঠাকুরের কাছে ওটাই বলতাম, ঠাকুর ভালো একটু খাবার দাও, ভালো একটু খাবার দাও, এর জন্য ভালো খাবার পাই, ভালো মাছ পাই, ভালো ডিম পাই, ভালো সবজি পাই। এখন আর সেটা ম্যাটারই করে না, খাওয়াই হয় না। এই হচ্ছে ব্যাপার। জীবনে কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট তুমি জানোই না, শুধু প্রকৃতি জানে কি তোমায় দেবে, কি তোমায় দেবে না। হ্যাঁ খাও। তো আজকে দেখলাম কত শাড়ি, বলো ছাপা শাড়ি, হয়তো কোনো বন্যায় দেবে বা কোনো কিছু দেয়নি একটা শাড়িও গরিব লোকগুলোকে। সব কিছু দেখো কিরমভাবে রেখে দিয়েছে। কালকে দেখছিলাম ত্রিপল পাচ্ছে, এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, সব বন্যার জিনিস পাচ্ছে। আবার দেখো কখন পাচ্ছে, ওই সামনে বন্যাই আসছে, এই টাইমই আসছে, এই সময় পাচ্ছে। আগেকার দিনে কেন, এখনো সিনেমাতে দেখবে চোর গুন্ডাদের দেখায়, তারা দেখবে যে গুন্ডামি করছে, কত বড় বড় গুন্ডা চোর, কিন্তু দেখবে তাদের আশেপাশের গরিব লোকেদের কত দান ধ্যান করছে, তাদের জন্য কত কিছু করছে।
যখন পুলিশ নিতে আসছে, ধরতে আসছে, গ্রামের লোকেরাই আটকে দিচ্ছে, গ্রামের লোকেরাই লুকিয়ে লুকিয়ে রাখছে, তাই না? তাদেরও উসুল আছে, চোর গুন্ডাদেরও উসুল আছে। এইসব চোর গুন্ডাদের দেখে মাঝে মাঝে মনে হচ্ছে যে এরা মানুষই নয়, কোনো পশু। কোনো পশুর হাতে, মানে পশুকেও অপমান করা হয়, কি বলবো, পিশাচের হাতে মানে ছিল এতদিন পশ্চিমবঙ্গটা। সব অন্যায়, শুধু অন্যায় আর অন্যায়, এত অন্যায় এই দেখলাম। আমরা তো তাও অত জানতামই না, সত্যি বলছি, আমরা এত জানি না। আমরা এখন টিভিতে দেখে যেটুকু বুঝতে পারছি, মানুষ একটা গরিব লোক হয়েও কিন্তু আমি চুরি করছি, ডাকাতি করছি, যাই করছি, বাচ্চাদের সব জামা কাপড়, খাবার, সমস্ত কিছু সিম্পল প্লাস্টিকের বালতি, সেগুলো পর্যন্ত দেয়নি। মানে এদের কি মন মানসিকতা বলে কিছু নেই? আগে টিভিতে দেখতাম বড়লোকদের থেকে নিচ্ছে চোর গুন্ডারা, আর গরিবদের মধ্যে সেটা বিলিয়ে দিচ্ছে। এদের দেখো, কাউকে ছাড়ছে না, সব কিছু লুটে পুটে নিয়েছে। মানে পুরো পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দিয়েছে, তারপরে তো বিক্রি করে দিত, এই হচ্ছে এদের পিশাচ কোথাকার। চোখের সামনে কষ্ট লাগে না? বাচ্চারা খালি গায়ে ঘুরছে, খাবার নেই, বস্ত্র নেই, গায়ে মহিলাদের বস্ত্র নেই, তোরা কি করে এগুলো আটকে রাখিস? আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো? কি বিষয় নিয়ে কথা বলবো? চোখের সামনে এখন যা দেখছি না, এগুলোই মাথার মধ্যে ঘুরছে। তুমি যাই হও, চোর হও, গুন্ডা হও, কুচবি হও, তোমার উসুল থাকবে না, তোমার মায়া মমতা থাকবে না মনের ভিতরে। সাধারণ লোকের সব বাড়ি ঘর ছিনিয়ে নিয়ে নিয়েছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে এত হকারই বেড়ে গেছে, এত হকার কেন? কেন? তারা চাকরি বাকরি পায়নি, কাজ পায়নি, তাই তারা অন্য জায়গায় গিয়ে ওইভাবে তারা হকারি করে বেড়াচ্ছে। কেউ তো আছে স্বভাবে, কিন্তু কেউ আছে সত্যি অভাবে। কি অবস্থা করে দিয়েছে, হ্যাঁ? এখন চারপাশে যা দেখছি সেগুলো নিয়েই কথা বলাটা ইম্পর্টেন্ট আমাদের, তো আমরা সেইগুলো নিয়ে আমরা কথা বলছি। ইভেন আমি রাত্রিরে স্বপ্নের মধ্যেও দেখছি, স্বপ্নের মধ্যেও আমি এটা ওটা দেখছি, এমন অবস্থা হয়ে গেছে। অন্য কী নিয়ে কথা বলবো, কী নিয়ে ভাববো, এগুলো নিয়েই দেখছি, এক একদিন এক একটা খবর। মানে এত খবর বললাম তো, আমি সারা জীবনে মনে হয় এত খবরের চ্যানেল দেখিনি যা এখন দেখছি। তো যাই হোক, এটাই বলছিলাম যে সময় না সব কিছু পাল্টে দেয়, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তুমি চিন্তা করে কোনো কিছু করতে পারবে না, দেখবে সঠিক সময় সঠিক জিনিস সামনে চলে আসবে। আজকে বিশ্বজুড়ে যে সমস্যা চলছে, আর দেখো আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা একটা করে কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। আজকে আমাদের সব থেকে বিপদ হচ্ছে আমাদের অন্যান্য সমস্ত দেশেদের থেকে, তাই না? সব জায়গায় যুদ্ধ চলছে, চলছে, মাঝখানে ইন্ডিয়া পড়ে আছে, তারও কিন্তু অনেক চিন্তা, অনেক বিপদ। তো এই বিপদের মধ্যে থেকে কিন্তু একমাত্র প্রকৃতি বাঁচাতে পারে তাকে, এবং বাঁচাচ্ছেও। তুমি দেখো তেলের পাওয়া গেছে, তো একটা একটা করে দেখবে সমস্যার সমাধান হবে। আর আমাদেরও কিন্তু খুব সাহায্য করতে হবে সরকারকে, তবেই কিন্তু সরকার ভালোভাবে চলবে। সে যেমনই হোক, আমাদের মধ্যে রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমরা কখনো সরকারের বিরুদ্ধে যাওয়া কিন্তু কখনো উচিত না। তাকে সাহায্য করা উচিত। কি বলছে, ঠিক আছে সাহায্য তো করি, কি বলছে সেটা করে তো দেখি, সেটা কিন্তু সবসময় আমাদের করা উচিত, এটা আমি মনে করি। আমি শুধু এখন চাই দেশের ভালো হোক, তাই না? আমরা অনেক কষ্ট পেয়েছি, আমরা প্রত্যেকে, ইভেন আমরা যে বাইরে আছি, অনেক সমস্যা, অনেক প্রতিকূলতা, কিন্তু সমস্ত কিছু কাটিয়ে উঠে ভালো থাকতে হবে, তাই না? এই ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমাদের শুধু এইটা নিয়ে ভাবনা করা উচিত যে আমরা কী করে ভালো থাকবো। আর সুযোগ করে দেবে প্রকৃতি, ঠিক সুযোগ করে দেবে। চলো, বাই।